সম্মানিত দর্শক, পর্যটনের দশদিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ট্যুর ডি কালচারের স্বত্বাধিকারী ABM জাকারিয়া রাজীব। রাজীব ভাই, আমাদের মাঝে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ পর্যটন 10 দিগন্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা হয়তো চায়না যাইতে চায়, কতদিনের সময় নিয়ে গেলে মোটামুটি চায়না তো বিরাট একটা দেশ, পুরো দেশ তো আর দেখা সম্ভব না। ধরেন হয়তো বেইজিং গেল, কথার কথা, ওখানে গেলে কতদিন সময় হাতে নিয়ে গেলে বেইজিংটা মোটামুটি ভালো মতো দেখা যায়? মোটামুটি ভালো মতো আসলে আমাদের দেশের লোকেরা দেখতে পারবে না, কারণ পুরো বেইজিং দেখতে গেলে ওনার মাসখানেক লেগে যাবে। কিন্তু ট্যুর হিসেবে আপনি ফ্যামিলি নিয়ে গেলে আপনি বেইজিংয়ে 4 রাত থাকলে এটা গুড এনাফ। আমার যে ট্যুরটা আছে বেইজিং এবং সাংহাই, এটা হচ্ছে হলো 8 রাতের। এখানে 8 দিনের 7 রাত 8 দিন। হ্যাঁ, আমি এখানে 4 দিন রাখতেছি হইতেছে হলো বেইজিংয়ে, 3 রাত রাখতেছি হইতেছে হলো সাংহাইতে। ও, বেইজিং সাংহাই মিলে আপনি 7 রাতের হ্যাঁ, একটা ট্যুর 7 করেন। আচ্ছা, এই আইটিনারিটা কেমন হয়? এই আইটিনারিটি হয় আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট যায় হচ্ছে হলো সাধারণত রাতের বেলা ল্যান্ড করে। তো আমি রাতের ওখানে বেইজিংয়ে পৌঁছালাম। প্রথমে ঢাকা থেকে গেলাম, এটা চায়না ইস্টার্ন হতে পারে বা চায়না সাউদার্ন হতে পারে। রাত্রি 12টার সময় গেলাম, এরপরে হোটেলে ঢুকতে ঢুকতে 2টা বেজে গেল। সেদিন তো আর ঘোরাঘুরি কিছু নেই, রাত্রি 2টার সময় ঘুম থেকে উঠে সকালে নাস্তার পরে আপনার বেইজিং শহরটা আমরা দেখাই। বেইজিং শহরে ফরবিডেন সিটি দেখাই, সিল্ক মিউজিয়াম দেখাই, এবং ট্র্যাডিশনাল হার্বাল মেডিসিন একটা আছে, কালচারাল সেন্টার আছে তাদের, সেখানে দেখাই। হ্যাঁ, সেখানে মূলত আপনি চা নিয়ে বেশি দেখায় ওদের ওখানে প্রায় 2200 প্রকার চা আছে। কত প্রকার? 2200 আপনাকে ওরা খেতে দিবে এতটুকু ছোট ছোট কাপে, ছোট কাপে খেতে, কিন্তু এতগুলো খেয়ে একবার তো কিছু বুঝি না তো আমি তো। না, ওই আপনি কিন্তু দিবে তো প্রায় মনে করেন যে 40 পদের চা, 50-60 রকম চা, 40 পদের চা আপনাকে খেতে দিবে। এতটুকু 1 ইঞ্চি করে যদি কিনা খান, তার মানে 40 ইঞ্চি খাইতে হইতেছে আপনাকে। ওটা কিন্তু বিশাল একটা টাপ। আমি 20টার বেশি খেতে পারি না কোনোবারই। কিন্তু ওগুলো খেয়ে কি আসলে বোঝা যায়? আমি কিন্তু স্বাদগুলো টেস্টগুলো ডিফারেন্ট বোঝা যায়, টেস্টগুলো বোঝা যায়। আমার কাছে দুই এক আইটেমের পর সব একই মনে হয়। হ্যাঁ, এরকমই হয়, কিন্তু টেস্টগুলো মোটামুটি কিছু কিছু আছে ভালো মতোই বোঝা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তেঁতুলের মতন টক চাও আছে, চা পাতাটি তেঁতুলের মতো অনেক টক আছে। হ্যাঁ, এরকম আছে। আর এই ঝাল টাইপেরও আছে, নর্মাল যেটা আমরা খাই কষাই সেটাও আছে। তো আমরা ওইটা দেখার পরে আমরা রেস্ট, পরের দিন আবার আমরা যাই গ্রেট ওয়াল কেবল কার সহ আমরা ঘুরে টুরে নিয়ে আসি। হ্যাঁ, গ্রেট ওয়াল কি ডে প্রোগ্রাম করেন? ফুল ডে গ্রেট ওয়ালে বেইজিং থেকে যেতে আপনার 70 কিলো, তো প্রায় 1.5 ঘন্টার উপরে লাগে। 1-1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টার মতন লাগে। এবং কেবল কারটা সহ করতে গেলে আপনার অনেক সময়ই লাগে। আর গ্রেট ওয়ালটা আপনি চাইলে সারা মাস ধরে হাঁটতেই পারবেন, বিশাল লম্বা। ওরা অবশ্য এখন অনেকটা ছোট, কিন্তু তারপরে সেটা আপনি কভার করতে গেলে ভালোই সময় লাগে। তো গ্রেট ওয়ালটা দেখার পরে আমরা ওদেরকে হোটেলে নিয়ে আসি। এরপরের দিন আমরা ফরবিডেন সিটি, এই টেম্পল অফ হেভেন, হ্যাঁ, এগুলো সহ আশেপাশে বেইজিংটা আর একটু দেখায়। বার্ড নেস্ট, হ্যাঁ, যেটার মধ্যে আপনার অলিম্পিক হয়েছিল, ওগুলো দেখানোর পরে আমরা পরের দিন ওনাদেরকে বুলেট ট্রেনে করে সাংহাই পাঠাই দিই। বুলেট ট্রেন ওদের ওখানে 2 রকম বুলেট ট্রেন হয়, একটা হচ্ছে 4 ঘন্টায় যায় সাংহাই, আর একটা 6 ঘন্টা। ওখানে সাংহাইতে ওই রাতে পৌঁছে যাওয়ার পর বিকালের দিকে ট্রেন, যেহেতু রাতে আর কাজ থাকে না, পরের দিন সকালে আমরা ওনাদেরকে জেড ফ্যাক্টরি, জেড মার্কেট, এগুলো দেখে, বুদ্ধাস টেম্পল এটা দেখাই। তারপর দিন আমরা সাংহাই মিউজিয়াম, সাংহাই ওয়াটার ভিলেজ, এগুলো দেখাই। এবং তারপরের দিন আমরা চেষ্টা করি সাংহাইতে আপনার লোগোল্যান্ড অথবা আপনার ডিজনিল্যান্ডে ঘুরে নিয়ে আসতে। হ্যাঁ, কারণ এশিয়ার মধ্যে এই 2টা খুবই জনপ্রিয়। হ্যাঁ, তো এই করার পর পরের দিন আমরা ঢাকায় পাঠিয়ে দিই। তো এই যে চায়নায় যান, চায়নায় ট্যুর করেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের সাথে কোনো সমস্যা হয় না? চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমি এই কারণে শিখে নিয়েছিলাম, কিন্তু এটা দেখছি যে আসলে কোনো কাজেই দেয় না। আপনি দেখেন ঢাকাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি একটা কোর্স করেছিলাম, আমি পর্যটন কর্পোরেশন থেকে করেছি। এটা আপনার 30 ঘন্টার কোর্স ছিল, সরি 100 ঘন্টার কোর্স ছিল, 100 ঘন্টার কোর্স ছিল। কিন্তু ওইটা করছি, ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কথা বললে ওই হয় না। কারণটা আমি জিজ্ঞেস করলাম আমার টিচারের কাছে, আব্দুল ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, উনি বেঁচে আছেন কেন জানি না, আল্লাহ ওনার ভালো করুক, যেখানে থাকুক ভালো রাখুক। তো উনি বলছে যে ঢাকার ভিতরে 2টা লোক যদি কিনা চিটাগাংয়ের ভাষায় কথা বলে নিজেদের মধ্যে, তাহলে তুমি বাংলাদেশি হইয়াও ঢাকার মধ্যে থাইকেও তুমি ওদের কথা বুঝতে পারবা না। হ্যাঁ, সেরকম যদি কিনা
কেউ উত্তরবঙ্গের ভাষায় কথা বলে নিজেদের মধ্যে, তাহলে তুমি বুঝতে পারবে না। সেখানে চায়না তো অনেক বড় জায়গা, অনেক বড় দেশ, তারা যদি বলে বুঝতে পারবে না। তারা যদি ইচ্ছা করতে চায়, বুঝতে চায়, তাহলে তারা হয়তো তোমার ভাঙা ভাঙা চাইনিজ শুনে বা এটা শুনে ম্যান্ডারিন শুনে, ওরা সকলের একটা কমন হলো একটা ম্যান্ডারিন, মান ভাষা আছে, সেটা মান্দারিন, শুনে হয়তো মান্দারিন বা কিছুটা ম্যান্ডারিন। বুঝবে। তবে চেষ্টা করবা যে বডি ল্যাঙ্গুয়েজটাকে বেশি ব্যবহার করার জন্য, সাথে চাইনিজ মানে ইশারা, নন ভার্বাল যে কমিউনিকেশন। হ্যাঁ, এটা বেশি ব্যবহার করার চেষ্টা করবে। এটাকে ওরা ওদের নিজের মাতৃভাষার পরে এটাকে ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, তো এরকম কোনো আপনার স্মৃতি আছে যে একটু জটিলতায় পড়ে গেছেন, উদ্ধার পাওয়া যায় না? আমি যখন প্রথমবার চায়নাতে যাই, তখন আমি ওই চায়না স্ট্যান্ড দিয়ে গিয়েছি, এবং সেটা আমার ছিল কুমিংয়ের 2 ঘন্টা আমার গ্যাপ ছিল। কুমিংয়ে 2 ঘন্টা, হ্যাঁ কুমিংয়ে। তো আমি নামার পরে কুমিংয়ে গেছি। এখন আমি পানির জন্য অস্থির হয়ে গেছে, আমার পানির পিপাসা পাইছিল। তখন আমি পানি খুঁজতেছিলাম, এবং এয়ারপোর্টে পানি ফ্রি ছিল, এবং এখানে বলে দিছে যে তুমি এখানে পানি টানি খাইতে পারবা এবং বসতে পারবা। কিন্তু যেখানে বসছি সেখানে পানির কিছুই ছিল না। তো আমি বিভিন্ন জনকে বিভিন্ন কিছু বলতেছি, চাইনিজ ভাষায় বলতেছি, হ্যাঁ, পানির চাইনিজ শব্দ সু, হ্যাঁ, আমি বললাম যে সু সু, তো সে বলছে না। এদিকে সু অর্থ আবার বলা, সুর উচ্চারণের উপরে অর্থ নির্ভর করে। অনেক কিছু এখন আমি বলতেছি নাকি আমি পানি চাইতেছি এটাকে বুঝাতে পারছি না। তখন আমার ওস্তাদজির কথা মনে তো হতে আমি ইশারায় বললাম, যে ইশারায় দেখালাম আমি পানি খেতে যাচ্ছি, এখন তুমি রাস্তা দেখা দাও। তো সে আমাকে দেখা দিল, সামনে যে ডান দিকে যাও, ওখানে জার রাখা আছে, সে বুঝাই দিল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এরকম আছে, এখান থেকে তুমি গ্লাস নিয়ে পানি নিয়ে খায়া ওখানে আসতে পারবা। তো আমি ওটা করলাম, আমি ইশারা ল্যাঙ্গুয়েজটা, এরপরে পুরো চাইনিজ টু ইশারা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি। আচ্ছা, এরপরে ইংলিশও বলি নাই, চাইনিজ ভাষা তো ওইরকম নন ভার্বাল কমিউনিকেশন করে পার করে দিছে। হ্যাঁ। আচ্ছা, আমার চাইনিজ ভাষা নিয়ে আমার একজন ইম্পোর্টারের সাথে কথা হচ্ছিল, বাংলাদেশি। তো আমার একটা মজার গল্প আমি শুনছি, বলবো প্লিজ? আচ্ছা, এটা হলো এরকম। তো উনি ধরেন গুয়াংজুতে হয়তো গেছে 50-60 বার এখন পর্যন্ত, মানে আমি যখন তার কাছে গল্প শুনছি তখন পর্যন্ত। তো উনিও এরকম কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছে, কিছুদিন করছে। তো ওখানে তার সাপ্লায়ারকে বলতেছে যে আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, আমি 2-3 মাসে কেমনে তোমাদের ভাষাটা আরও একটু ভালোভাবে শিখতে পারি বা পুরোপুরি শিখতে পারি, এরকম কিছু একটা বলছে। তো চাইনিজ ভদ্রলোক নাকি তারে বলছে যে তুমি 3 মাসে চাইনিজ ভাষা ভালোভাবে শিখতে চাও? হ্যাঁ, শিখতে চাই। বলে আমি চায়নায় জন্ম নিয়ে আমার বয়স 52 বছর, আজ পর্যন্ত আমি চাইনিজ ভাষা সবগুলো জানি না, তো তুমি কিভাবে জানবা? এই হলো বডি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, মানে চায়না তো অনেকগুলো ভাষা আছে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাষা, ওদের একটা আর ওদের একই শব্দের, হ্যাঁ, অনেক উচ্চারণের কারণে ভিন্ন স্টেটে ভিন্ন অর্থ ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই উচ্চারণ করছেন, শব্দ একই, উচ্চারণ একই, প্রনাউন্সিয়েশন একই, ওদের একটা কিন্তু শব্দ স্টেট আছে না? ভিন্ন হওয়ার কারণে আপনার অর্থটা চেঞ্জ। মা এরকম কি আছে না? হ্যাঁ, ওদের মা মা দিয়ে 4টা অর্থ বোঝায় এখানে। এবং ওই একজন পর্যটক বলছিলেন যে পৃথিবীর সব দেশে গরুর দুধ আর মা মোটামুটি ভাবে একই রকম। তো মা যেটা আছে সেটা হলো, একটা হলো মা মানে মাদার, একটা হলো মা মানে হইতেছে হলো যে সত্যি কি এই, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা হলো যে মন্তব্য করা। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম 4টা টোনে 4 রকম, মানে উচ্চারণের তারতম্যে ভিন্নতার কারণে অর্থও কিন্তু ভিন্ন আছে। এই জন্যই ওই ভদ্রলোক বলছে আমি চাইনিজ হওয়ার পরও 52 বছরে চাইনিজ ভাষা শিখতে পারি। আচ্ছা আচ্ছা, হইতে পারে এরকম কোনো। ওনার সাথে আমি একমত। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা চায়না ঘুরতে যায় তাদের তো, মানে আমরা এখানে একরকম খেয়ে অভ্যস্ত, চায়নায় তো সম্পূর্ণ তার বিপরীত রকম। তো একটু খাবারের জটিলতায় পড়ে না পর্যটক গিয়ে ওখানে? জটিলতা অনেকেই পড়ে, কারণ হইতেছে হলো যে আমরা একটা জানি যে চাইনিজরা আসলে সবকিছুই খায়, সাপ ব্যাং টিকটিকি থেকে সবকিছু খায়, এবং হারাম হালালের বিষয় আছে। আমরা যেহেতু মুসলিম প্রধান দেশের লোক, আমরা বেশিরভাগই মুসলিম, বা মুসলিম না হইলেও হ্যাঁ আমরা তো সাপ ব্যাং খায় অভ্যস্ত নই। হ্যাঁ, তো ওইখানে এই জিনিসটা দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য, হ্যাঁ, সকল টুরিস্টের জন্য আমার পরামর্শ হলো মাছ। মাছের মধ্যে কোনো হারাম হালালের বিষয় নাই, কোনো জবে করার বিষয় নাই। ও হ্যাঁ, চিকেন থাকলে একটা জবের জটিলতা থাকে, যে মাছ যদি আপনি খান, আর ওদের মাছগুলো খুব সুস্বাদু। আর অন্যান্য খাবারগুলো আপনার যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে মাছটা আসলে, অনেকে বলে যে শুগরের তেল যে হয়তো করে, যা কিনা আমাদের মুসলিম ধর্মের জন্য না, আসলে ওরা এরকম করে না। শুগরের তেল ওখানে ভালোই এক্সপেন্সিভ, ওরা ওরকম করে না। ওরা সবচেয়ে কম দামে, যত খরচ ওরা কমাতে পারবে সেটাই করে। তো সেক্ষেত্রে মাছটা আপনি চয়েস করে নিতে পারেন, মাছ এবং ভেজিটেবল। মানে চায়নায় গেলে যদি সেফ সাইডে খাবার খাইতে চাই তাহলে মাংস অ্যাভয়েড করে মাছ খাওয়া ভালো।
আর কিছু নেই? ওরা তো নুডলস খায় খুব বেশি। হ্যাঁ, নুডলস আছে ওই, এবং আপনি ওই ভেজিটেবলতে নুডলস, এবং হ্যাঁ। ওরা আরো কয়েকটা জিনিস করে অত্যন্ত সুস্বাদু। আর আরেকটা জিনিস হলো যে ওদের যে গরুর দুধটা আমরা যে গরুর দুধ দোকান থেকে কিনি সেই রকম না, ওদের দুধটা কাচের বোতলে থাকে, অত্যন্ত আচ্ছা। সুন্দর বোতলে থাকে। আর কিছু যেটা একটু সস্তা কোম্পানি সেটা থেকে প্লাস্টিকের বোতলে, আচ্ছা। এবং সেই দুধটা ইনস্ট্যান্ট আপনি খেতে পারবেন, সেটাও আপনি অত্যন্ত পুষ্টিকর। এবং ওরা সবসময় খাবারের দিক দিয়ে ওদের দেশে কিন্তু সবকিছু কোয়ালিটি মেনটেন করে। রাইট। তো আপনি মানে ওই খাবারে কোনো ধরনের না, কোনো ভেজাল তারা কোনো দেবে না। ভেজাল করবে না। এবং আমাদের দেশে যে হাইস গাড়িগুলো চলে, ওই দেশে ওই হাইস গাড়িতে ওরা ফল ফেরি করে বিক্রি করে, আয় হায়। বিভিন্ন রকম ফল। হ্যাঁ, আপনি ওখান থেকে ফল কিনে খাইলেন, হ্যাঁ, আপনি রিফ্রেশমেন্টের চিপস টিপস না খায় আপনি দেখা গেলো 3 জন আছেন, মাঝের হিসেবে একটা তরমুজ নিয়ে খেয়ে ফেললেন। হ্যাঁ, মানে আমিও এরকম শুনেছি যে যারা চায়না যায় তারা মোটামুটি অনেক রকম ফ্রুটস খায়। ফ্রুটস কি সস্তা তুলনামূলক? মোটামুটি সস্তায়, এবং মোটামুটি ফ্রুটস সস্তা। আর সবচেয়ে বেশি হইতেছিল যে ফ্রুটসের স্বাদগুলো কিন্তু অসাধারণ হয়, আমাদের চেয়েও একটু ভালোই স্বাদের। ড্রাগন ফল আমি ওখানে 4 রকম দেখেছি, আমাদের দেশে তো 3 রকমের বেশি পাই নাই, ওখানে 4 রকম পেয়েছি। আচ্ছা, চায়না নিয়ে আর একটা আমার প্রশ্ন আছে। এটা আমার শোনা, কিন্তু আমি যতজনকেই জিজ্ঞেস করি কেউ কেন জানি উত্তর দিতে চায় না। দেখেন তো আপনি দিতে পারেন কিনা। চায়নায় গিয়ে কি আপনি সাপের জুস খেয়েছেন কখনো? না, সবাই বলে না, কিন্তু এমনি শোনা যায় যে ওখানে নাকি সাপের জুস অনেক ব্যয়বহুল। হইতে পারে খাবার। ব্যয়বহুল, আমি আসলে ব্যয়বহুল ওই জায়গাতে যাইও নাই, তবে সাপের জুস খাই নাই। আর আমরা এমনি দেখছি যে পর্ক এবং গরুর গোস্ত এবং খাসি এবং মুরগি মোটামুটি এক কাতারে রাখছে, আর ওরা মাছটাকে রাখে আলাদা সাইডে। ওদের যেই হিসাবটা এরকম অনেকটা থাকে, এই সাইডে থাকবে হইতেছিল সব গোস্তর আইটেমগুলো, এখানে থাকবে হইতেছিল মাছের আপনার মাছ আইটেমগুলো, আর পিছনে যেটা থাকবে সেটা হইতেছিল আপনার ভেজিটেবল আইটেমগুলো। তো এই কারণে আমরা সাধারণত চায়নায় গেলে কাস্টমারদেরকে বলি, বা আমি নিজেও, আমি এই গোস্তের আইটেমের দিকে যাই না, কারণ কেউ যদি কিনা গরুর গোস্ত শুকুরের চামচ দিয়ে উঠায় নেয়, Right, তাহলে তো নিয়ে ঘুরে নিলে ফিরে তো- ওদিকে চলে যাইতেছে। কিন্তু মাছের এটার মধ্যে সেই ইটা হওয়ার সম্ভাবনা থাকে না, এই কারণে মাছ এবং ভেজিটেবলের দিকে যায়। আর ওদের ভেজিটেবল আমার কাছে আসলে তেমন একটা সুস্বাদু মনে হয় না। হ্যাঁ, ওদের এখানে একটা পালং শাকের মতো না, আমাদের দেশে পালং শাকের মতো একটা শাক আছে, ওইটাই আমি একটু যা আমাকে একটু ভালো লাগছে, কিন্তু অন্যগুলো লাগে না। আর মাছ কোনো সমস্যা নেই, মাছ ওরা খুব সুস্বাদু রান্না করে। আমি যে 8-9 দিন ছিলাম মোটামুটি মাছ খেয়ে মাছ খেয়েছিলেন? ওকে।